আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসাইন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্রের মডিফায়ারের চ্যাপ্টারে। তোমরা জানো যে আমরা মডিফায়ার নিয়ে পূর্বে তিনটা আলোচনা করেছি, যেখানে বা তিনটা ভিডিও করেছি, যেখানে আমরা বলেছি বা আলোচনা করেছি প্রি মডিফাই দ্য নাউন এবং পোস্ট মডিফাই দ্য নাউন বা অ্যাপোজিটিভ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে তোমার প্রি মডিফাই দ্য ভার্ব। তোমরা জানো কিনা যে প্রি মডিফাই দ্য ভার্ব আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরীক্ষায়, এবং অনেকের কাছে এটা একটা কঠিন চ্যাপ্টার মনে হয়। আজকে আমরা এই কঠিন চ্যাপ্টারটাকে কিভাবে কত সহজে আলোচনা করা যায়, সহজে সমাধান করা যায়, একই সাথে হচ্ছে তোমাদের পরীক্ষায় এরকম প্রি মডিফাই দ্য ভার্বের চ্যাপ্টার কোনটা কোনটা এসেছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কথা না বলি আমরা পাঠে চলে যাবো। তবে যাওয়ার আগে বলবো, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে তোমাকে বুঝতে হবে যে বাক্যে একটা ভার্ব দেওয়া থাকবে, ওই ভার্ব সম্পর্কে তোমাকে কিছু একটা বলতে হবে। আমরা কিন্তু সাধারণত জানি যে অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্বের কাজই হচ্ছে তোমার বাক্যে ভার্ব সম্পর্কে কিছু বলা। যেমন এখানে আমি যদি একটা বাক্য লিখলাম, যেমন আই গো টু স্কুল, তোমার এইখানে ব্র্যাকেটে লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তোমাকে বলেই দিবে, কিন্তু এখানে বলে দিবে সাথে যে উইথ অ্যান অ্যাডভার্ব, তোমাকে কিভাবে বলে দিবে। তাহলে আমাকে কি লাগবে, আমার অ্যাডভার্ব লাগবে। অর্থাৎ দেখো, আবার বোঝো, তোমার যে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানে যদি লেখা থাকে যে, যদি এই লেখাটা লেখা থাকে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করো, তাহলে বুঝতে হবে যে একটা ভার্ব দেওয়া থাকবে, যেমন ওয়াক, এই ওয়াক তার আগে একটা শূন্যস্থান থাকবে, তার আগে সাবজেক্ট থাকবে, অর্থাৎ আই ড্যাশ ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি সকালে হাঁটি। এখন কথা হচ্ছে, এই যে ওয়াক, তুমি হাঁটো, কিভাবে হাঁটো, কখন হাঁটো, এই ধরনের একটা কিছু বলতে হবে তোমাকে। অর্থাৎ আই ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে ওয়াককে তোমার যদি মডিফাই করতে হবে, অর্থাৎ ভার্বের আগে শূন্যস্থান। সাধারণত মনে রাখবা যে ভার্বের আগে যদি শূন্যস্থান হয়, তাকে তুমি মডিফাই করবা কি দিয়ে? সাধারণত মডিফাই করবো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম দিয়ে। অ্যাডভার্ব অফ টাইম বলে ওইগুলাকে বোঝায় সাধারণত যেগুলো দ্বারা তোমার সময় বোঝায়, যেমন যেমন অলওয়েজ, নেভার, অফেন, তারপর আছে তোমার সামটাইমস, আর কি কি আছে এখানে তোমার হার্ডলি, সচরাচর না বোঝে আর কি, হার্ডলি। আবার তুমি নিতে পারো এখানে এইগুলো কিন্তু যেমন এটা আবার অ্যাডভার্ব অফ ডিগ্রিও বোঝায় অনেক সময়, হ্যাঁ, সবসময় যে অ্যাডভার্ব অফ টাইম এরকম না। আবার হচ্ছে যেমন অ্যাডভার্ব অফ, সাধারণত অ্যাডভার্ব যেমন জেনারেলি, ইউজুয়ালি, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি, নর্মালি, আবার হইতে পারে অলরেডি বা রিসেন্টলি, এরকম হইতে পারে। আমরা জানি কি অলরেডি বা রিসেন্টলি রুলসটা কি, যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে সেখানে অলরেডি বা রিসেন্টলি নেওয়া যায়। তো যখন তোমাকে বলবো প্রি মডিফাই দ্য ভার্ব, তখন সবচেয়ে কমন হচ্ছে অলওয়েজ, নেভার, অফেন বা সামটাইমস। এই চারটা হচ্ছে সবচেয়ে কমন। ওকে, সবচেয়ে কমন এই চারটা। তাহলে ওয়াক অর্থ কি হাঁটা, তাহলে আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি রাস্তায় হাঁটি, তাহলে ওয়াকের আগে শূন্যস্থান থেকে কি বলবে যে প্রি মডিফাই দ্য ভার্ব, তার মানে এই ওয়াককে তোমার মডিফাই করতে হবে। তাহলে তুমি এখানে কি লিখবা, আই অলওয়েজ ওয়াক ইন দ্য মর্নিং, আই নেভার ওয়াক ইন দ্য মর্নিং, আমি কখনোই সকালে হাঁটি না, আমি প্রায় হাঁটি, আই অফেন ওয়াক ইন দ্য মর্নিং, তাই না, আই সামটাইমস ওয়াক ইন দ্য মর্নিং। তুমি যেটাই দাও সেটাই সঠিক হচ্ছে বাক্যের অবস্থান অনুযায়ী। এখন গল্পে কি কোনটা দিলে মানাবে সেটা অনুযায়ী তোমাকে দিতে হবে। যেমন আই হার্ডলি ওয়াক ইন দ্য মর্নিং, হার্ডলি দ্বারা কি না বোঝায় যে না আমি সচরাচর আমি সকালে হাঁটি না, এরকম বোঝায়। উপরেটা দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তার মানে আমি সবসময় স্কুলে যাই, তাহলে কি হবে, আই অলওয়েজ গো টু স্কুল, বা আই নেভার গো টু স্কুল, তাই না, বা আই অফেন গো টু স্কুল, এরকম। তো এরকম যে তোমার ভার্বকে মডিফাই করার জন্য সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো তোমাকে বসাইতে হবে, বা হচ্ছে টাইম যুক্ত ওয়ার্ডগুলো তোমাকে বসাইতে হবে। যেমন তোমার এলওয়াই যুক্ত ওয়ার্ড যেমন জেনারেলি, ইউজুয়ালি, অ্যাকচুয়ালি, নর্মাল, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। যেমন আই ইউজুয়ালি গো টু স্কুল, আমি সচরাচর স্কুলে যাই, তাই না, এরকম হয় না যে আই 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 অ্যাকচুয়ালি ওয়াক ইন দ্য মর্নিং, আমি প্রকৃতপক্ষে সকালে হাঁটি। যেটা দাও সেটা হচ্ছে, তুমি জাস্ট মনে রাখবে যে তোমাকে যখনই বলবে প্রি মডিফাই দ্য ভার্ব, তখন তুমি ওয়ার্ড করে মনে রাখবে যে অলওয়েজ, নেভার, অফেন, সামটাইমস, এই চারটা ফরজ তোমাকে মুখস্থ রাখা, তারপরে বাকিগুলো তুমি মুখস্থ রাখবা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখবো যে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে সেগুলো আমরা একটু লিখে নিই।
হোয়াইট বোর্ডে লিখে আমরা তোমার সেগুলোকে আমরা তোমাদের সমাধান করে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে হোয়াইট বোর্ডে কয়েকটা অলরেডি লিখে ফেলেছি। তোমরা দেখো এই সবগুলো হচ্ছে 2025 সালে আসছে, অর্থাৎ তোমরা তো কেউ 2026 সালে কেউ 2027 সালে পরীক্ষা দিবা। এই যে দেখতেছো প্রিমডিফাই দা ভার্ব, কয়টা লিখছি আমি এখানে? মোটামুটি 6টা লিখেছি আমি। এই 6টা হচ্ছে তোমাদের 2025 সালে যে বোর্ড পরীক্ষা, কোনোটা ঢাকা বোর্ডে আসছে, কোনোটা কুমিল্লা বোর্ডে বা কোনোটা রাজশাহী বোর্ডে এসেছে। চলো আমরা দেখি বোর্ড কোশ্চেনে কিভাবে এসেছে এবং এগুলো কিভাবে সলিউশন করতে হয়। আমরা বলবো যে বোর্ড কোশ্চেনে যেগুলো দেওয়া আছে আসলে সবার জন্য তো একই। এইগুলো জানতে সমাধান করতে গেলে আসলে অ্যাডভার্বটা তোমাকে ভালোভাবে চিনতে হবে পরিপূর্ণভাবে, এবং কিছু অ্যাডভার্ব তোমার ব্রেনে থাকতে হবে। যেমন দেখো 1 নম্বরটা, সো বলছে কি, সো ইট ইজ ক্লিয়ার দ্যাট ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? সমগ্র পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর ইংলিশ, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে ইংলিশ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন, তার মানে ইংলিশে কথা বলা হয়। স্পোকেন কি করতে হবে? আমার মডিফাই করতে হবে। তাহলে স্পোকেন মানে কি? কথা বলে। কিভাবে কথা বলে? তাহলে সাধারণত আমরা জানি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে কোনো যন্ত্র বা যেটা পৃথিবীব্যাপী ব্যাপক ছড়ায় গেছে, এইগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা কি বলি? ব্যাপকভাবে, তাই না? আমরা কি বলি এগুলোর ক্ষেত্রে? সাধারণত আমরা বলি ব্যাপকভাবে। ইংলিশ কি তাহলে? ওয়াইডলি। এই যে আমরা যে অ্যাডভার্বগুলো পড়লাম এতক্ষণ, দেখো এখান থেকে একটু বাইরে চলে গেছে, আমরা কিন্তু সচরাচর অ্যাডভার্ব না। তার মানে তোমাকে সব ধরনের অ্যাডভার্বগুলো তোমাকে ব্রেনে রাখতে হবে। তাহলে ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য, তাহলে কি ইংলিশ ইজ ওয়াইডলি, ইংলিশকে কি করা হয়? ব্যাপকভাবে ইংলিশে কথা বলা হচ্ছে, তাই না? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে। কারণ আমরা যেগুলো পড়ছিলাম যেমন জেনারেলি, অ্যাকচুয়ালি, ইউজুয়ালি লিখলে হয়ে যাবে, নাম্বার দিবে, কিন্তু কাছাকাছি অর্থ হলে বেশি ভালো হয়। আমরা যদি বলি যে ইংলিশ ইজ, যেমন প্রেজেন্টলি বলা যায় বর্তমানে, অ্যাকচুয়ালি, বা ইংলিশ ইজ নাও এডেজ, আজকাল। এখানে যদি তুমি নাও এডেজ দাও যে আজকাল, তাও কিন্তু হবে। বাকি বা এই যে আমরা বলছিলাম কি অলওয়েজ, সর্বদা, ইংলিশ ইজ অলওয়েজ স্পোকেন অল ওভার দ্য, ইংলিশ দিয়ে কি সর্বদা সব জায়গায় কথা বলা হচ্ছে, হয়ে যাবে। আমরা যে অ্যাডভার্বগুলো বলছি অলওয়েজ, নেভার, অফেন, তারপর জেনারেলি, ইউজুয়ালি, অ্যাকচুয়ালি, সামটাইম, হার্ডলি, বেয়ারলি, স্কার্স, এইগুলা ইত্যাদি আরো যা আছে তোমার ব্রেনে, ওয়াইডলি, নর্মালি, বুঝে গেছে, রেগুলারলি, টাইমলি, এই ধরনের যা আছে তাও তুমি বাসাতে পারবা, হয়ে যায় আর কি। তোমাকে আগে অ্যাডভার্বটা চিনতে হবে। এজন্য তুমি আমাদের অ্যাডভার্বের ক্লাসটা দেখতে পারো, আমরা তোমাকে সেখানে অ্যাডভার্বটা বিস্তারিত শিখিয়ে দেওয়া আছে। তারপর চলো বিনিময়টা, দ্য ডানকি ক্রসড দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট অফ সল্ট। এটা হচ্ছে একটা ডানকির গল্প। এটা হচ্ছে এক মালিকের একটা গাধা ছিল, ওই গাধার পিঠে তোমার হচ্ছে সে চিনি নিত গাধার পিঠে করে। তো গাধা দেখলো যে একদিন সে যখন মাথায় পিঠে যখন সে চিনি বা লবণ, লবণের কথা বলছে, লবণ যখন সে পিঠে চড়ায়, যখন নদী পার হচ্ছিল, খাল পার হচ্ছিল, তখন লবণ সব ভিজে লবণ কমে গেছে। এতে করে তার পিঠের যে বোঝা সেটা হালকা হয়ে গেছে। গাধার কথা বলতেছে। এইভাবে করে সে চালাচ্ছিল আর কি, সেই ঘটনায় দিছে। পরে একদিন তো গাধার মালিক এরা বুঝতে পারছে। তারপরে একদিন গাধার মালিক আর লবণ দেয়নি, দিছে তোমার সালার বস্তা, চটের বস্তা, যেটা বলে চটের বস্তা দিছে। পরের দিন সে এবার আগের মতো ভাবছে যে এবার মনে হয় পানিতে ভিজলে পাতলা হয়ে যাবে। চটের বস্তা ভিজিয়ে দেখে কি দ্বিগুণ ওজন হয়ে গেছে। সেদিন তার উচিত শিক্ষা হয়েছে। এটা হচ্ছে সেই গল্পটারই লাইন। এই গল্পটা তোমার দেওয়া আছে পরীক্ষা, ওই পরীক্ষায় আসছে তোমার সম্ভবত কুমিল্লা বোর্ড বা রাজশাহী বোর্ড হবে। তো দেখো, দ্য ডানকি শূন্যস্থান ক্রসড দ্য স্ট্রিম, স্ট্রিম দ্বারা বোঝায় কি তোমার খালের যে স্রোত সেটা কথা বলছে, হ্যাঁ, স্ট্রিম। ডিউ টু অর্থ কারণে, ডিউ টু দ্য লাইট অফ সল্ট, লাইট মানে কি হালকা, সল্ট মানে লবণ, লবণ হালকা হওয়ার কারণে সে ক্রস করলো ওই যে খালটা আর কি। মানে বলছে যে সে যখন খাল দিয়ে যায়, সে যাবে স্বাভাবিকভাবে কি পার হবে, কিন্তু সে কি করে, খাল দিয়ে পার হওয়ার সময় গভীর জায়গা দিয়ে পার হওয়ার চেষ্টা করে, যেন তার পিছনে মালামাল যাতে তার জন্য ভিজে যায়। অথবা সে কি করে, অথবা সে নিজেই পইরা যায়, হাঁটু পিছলা নিজে পইরা একটা ভান করে যে আমি পইরা গেছি, বুঝতে পারছো, পইরা গিয়া পিঠের বোঝাগুলো পানিতে ভিজায় ফেলায়। এটা বলছে আর কি, যে সে একটা স্ট্রিম মানে কি স্রোত দ্বারা বা হচ্ছে একটা খাল পার হয়, এরকম কিছু বোঝাচ্ছে। কি কারণে? যাতে লাইট হয়ে যায় তার সল্ট, তার যে পিঠে যে লবণ আছে যাতে এটা কি হালকা হয়ে যায়। তাহলে সে ক্রস করতো, ক্রসড দ্য স্ট্রিম, এটা হচ্ছে আমার বাক্যের ভার্ব, তাই না? এই ভার্বকে আমার মডিফাই করতে হবে, অর্থাৎ প্রি মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ তোমার এখানে পরীক্ষায় লেখা থাকবে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব।
তখন তুমি কোথাও আর তাকাইবে না, শূন্যস্থানের পরে ভার্ব কি আছে সেখানে দেখবা। দেখো এখানে যেহেতু ক্রস বলা আছে, সে কিভাবে ক্রস করতো, তাই না? এ বলা যায় না যে সে প্রায়, বলা যায় কি সে প্রায়, আমরা বলছিলাম কি অফেন, অলওয়েজ, নেভার, তাই না? সে অফেন ক্রস দ্য স্ট্রিম, সে প্রায় কি করতো, ক্রস করতো স্ট্রিম। কি কারণে? যাতে তার লবণ হালকা হয়ে যায়। আচ্ছা আর কি লেখা যায়? আমরা বলছিলাম অলওয়েজ দেওয়া যায়, সে সবসময়, অলওয়েজ, সে সবসময় ক্রস করতেই নদীটা, তাই না? তারপর আর কি দেওয়া যায়? সে ইচ্ছাকৃত ভাবে, বলা যায় না? এটা বলা যায় কি ইন্টেনশনালি, হি ইন্টেনশনালি ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট অফ দ্য সল্ট, তাই না? সেই স্ট্রিমটা ক্রস হতে কি জন্য? যাতে সে তার যে সল্ট আছে সেটাকে যেন সে কি করতে পারে, হালকা করতে পারে। এই যে এই ধরনের ভার্ব আমাকে বসায়, মূল ভার্বকে আমার মডিফাই করতে হবে। সাধারণত তুমি দেখবা যে ভার্বকে প্রশ্ন করবা কিভাবে, মূল ভার্বকে কিভাবে বা কখন বা কোথায়, তাহলে তুমি সহজে লিখতে পারো। যেহেতু অবশ্যই ক্রস করে, তাহলে প্রায় ক্রস করে, সর্বদা ক্রস করে, ইচ্ছাকৃতভাবে সে ক্রস করে, তাই না? বা সে রেগুলারলি ক্রস করে, এটা তুমি লিখতে পারো রেগুলারলি। অথবা কি লেখা, ডেইলি, প্রতিদিন। এই যে আমরা এই ধরনের অ্যাডভার্ব লিখলে তোমার কিন্তু বাক্যটা একটা সুন্দর একটা অর্থ মিনিং বা সুন্দর একটা মিনিং হয়ে যাচ্ছে। তার সাথে আবার 3 নাম্বারটা বলছে কি, দে আর রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। দে আর মানে তারা, দে আর রিলেটেড, তারা সম্পর্কিত, টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি, আমাদের কি অর্থনীতি এবং উন্নতি, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যে অর্থনীতি এবং উন্নতি রয়েছে, প্রসপারিটি, এটার সাথে তারা সম্পর্কিত। এই দে দ্বারা কাকে বুঝেছে, গল্পটা একটু পরে আমাকে দেখতে হবে, আসলে আমার খেয়াল পড়তেছে না। তারপর দেখো দে আর রিলেটেড, তারা সম্পর্কিত। দে দ্বারা কাকে বুঝাইতে পারে? মনে করে যে কোনো কিছুকে বুঝাইতে পারে, সমস্যা নেই। তাহলে তারা সম্পর্কিত, এই যে ভার্ব রিলেটেড, তারা কিভাবে সম্পর্কিত? তারা আমাদের অর্থনীতি এবং হচ্ছে উন্নতির সাথে কিভাবে সম্পর্কিত? সম্পর্কের কথা বলছে, তাই না? সম্পর্ক মানে কি বলে না, আমার ডিপ লাভ আছে, গভীর ভালোবাসা আছে, তাই না? ক্লোজ, ক্লোজ ফ্রেন্ড। আমার সম্পর্কের কথা বললে আমরা বুঝি কি ডিপ, ক্লোজ, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, রিলেটেড। তাহলে ডিপ লিখলে সবচেয়ে বেশি মানায়। আমরা বলছি যে ইউজুয়ালি ভার্বগুলো এখানে মানে অ্যাডভার্বগুলো বসাইতে পারতেছি না আমরা, তাই না? তাহলে ডিপ হয়ে যাবে কি ডিপলি, দে আর ডিপলি রিলেটেড, তারা গভীরভাবে সম্পর্কিত। আর কি হয় জানো, ক্লোজলি। আমরা কিন্তু যেগুলো পড়ছি সাধারণত অলওয়েজ, নেভার, অফেন, সামটাইমস, ওইগুলো কিন্তু বসালে উপযুক্ত অর্থ মিলতেছে না, তাই না? কিন্তু ওইগুলো বেশিরভাগ সময় বসানো যায় আর কি, দুই একটা জায়গায় একটু ভিন্ন হবে। যেমন এখানে যে বলছে ওয়াইডলি, এখানে আসলে ডিপলি রিলেটেড, তারা গভীরভাবে কি সম্পর্কিত, বা ক্লোজলি রিলেটেড, খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই দুটা বসালে আমার মনে সবচেয়ে ভালো অর্থ হয় সাধারণত। আর এটা কিভাবে ব্যাপকভাবে সম্পর্কিত, তাহলে ওয়াইডলি বসানো যায়। ওকে, তারপর একটা আসো ডি নাম্বারটা দেখো। ডি নাম্বারটা বলছে যে শি ড্যাশ হ্যাড এ গুড আইডিয়া। তার ভিতরে কি আসছে, একটা হ্যাড মানে ছিল, এ গুড আইডিয়া। আসলে এটা একটা গল্প থেকে বলছে, বুঝছো? তার ভিতরে একটা ভালো একটা ধারণা আইসা পড়ছে, তাৎক্ষণিক, গল্পটা অতীতের, তাই না? কোনো তাৎক্ষণিক বা সাথে সাথে যদি কোনো মানুষ কোনো কাজ করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইনস্ট্যান্টলি বলি, তাই না? অথবা কি বলি, ইমিডিয়েটলি। এখানে এটা আমরা বসাইতে পারি, শি ইনস্ট্যান্টলি হ্যাড এ গুড আইডিয়া। তাৎক্ষণিকভাবে তার ভিতরে কি আসলো, একটা ভালো একটা আইডিয়া বা একটা ভালো বুদ্ধি আসলো। এই ইনস্ট্যান্টলি বসালে এখানে সবচেয়ে বেশি মানায়। ওকে, তো শি ড্যাশ হ্যাড এ, আমার মনে হয় ইনস্ট্যান্টলি সবচেয়ে বেশি ভালো মানায়, বা ইনিশিয়েটিভলি বা ইমিডিয়েটলি হ্যাড এ গুড আইডিয়া। অথবা শি, তখন তার দেন বসানো যায়, THEN, দেন হ্যাড এ গুড আইডিয়া। দেখেছে, এইভাবে করে বসা সবচেয়ে ভালো হয়। শি অলওয়েজ হ্যাড এ গুড, মানায় না। শি নেভার হ্যাড এ গুড আইডিয়া, না, এটাও মানায় না। গল্পটা পড়ে আসলে বুঝতে হবে। তো এখানে আমি যেটা বুঝলাম যে এখানে ইনস্ট্যান্টলি সবচেয়ে বেশি ভালো মানায়। তারপর দ্য প্রবলেম ইজ ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল। তাহলে দ্য প্রবলেম মানে কি, এটা আর্সেনিকের কথা সম্ভবত বলছে, যে এই সমস্যাটা নর্থ বেঙ্গল মানে কি উত্তর বাংলায় বেশি, ফাইন্ড মানে কি পাওয়া যায়। তো এই সমস্যাটা উত্তর বাংলা বেশি পাওয়া যায়, এটা মনে হয় আর্সেনিক সমস্যার কথা বলছে। আচ্ছা, যদি সমস্যার কথা এমন সমস্যা বলে যেমন তোমার কুষ্ঠ রোগী, হ্যাঁ, এদেরকে কি এখন পাওয়া যায়? পাওয়া যায়? উত্তর হবে কি তাহলে না। তাহলে তুমি তো এখানে নট লিখতে পারতেছো না, চাইলে নট লিখতে পারবো, যেটা পাওয়া যায়। নটও কিন্তু অ্যাডভার্বের কাজ করে, যে দ্য প্রবলেম ইজ নট
ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল। কিন্তু গল্পটা তো আসলে নর্থ বসালে কি গল্পের সাথে যায় কিনা দেখতে হবে। সাধারণত তো আমরা কি বলবো যে এই সমস্যা কোথায় পাওয়া যায়, ফাউন্ড কোথায়, নর্থ উত্তর বাংলায় পাওয়া যায়। তাহলে ভার্বকে মডিফাই করো, কিভাবে পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। তার মানে কি বলা যায়, সচরাচর বলা যায় কি ইউজুয়ালি বলা যায়, বলা যায় অ্যাকচুয়ালি বলা যায়, আবার কি খুব কম পাওয়া যায়, এটাকে কি বলা যায় তোমার হার্ডলি, হার্ডলি ফাউন্ড মানে পাওয়া যায় না। হার্ডলি দ্বারা বুঝে কি যে খুব পাওয়া যায় না এরকম, হার্ডলি তার বেয়ারলি, বেয়ারলি দ্বারা কি খুব কিছু করা যায় না এরকম। যেমন আমি যথেষ্ট যথেষ্ট ইনকাম করি না, যথেষ্ট উপার্জন করি না, তাহলে কি বলবো আই বেয়ারলি আর্ন এনাফ মানি। আবার বোঝো আর্ন মানে কি অর্জন করা, আই বেয়ারলি আর্ন এনাফ মানি, আমি যথেষ্ট পড়ি না, তাহলে আই বেয়ারলি স্টাডি অ্যাট নাইট, রাতে আমি যথেষ্ট পড়ি না, আমি যথেষ্ট লিখতে পারি না, ক্যান নট লিখতে হবে না, আই বেয়ারলি রাইট ইন দ্য এক্সাম। ওকে, এই যে বেয়ারলি বা হার্ডলি তাদেরকে না বলতে বুঝে যথেষ্ট না, কিছু না এরকম বুঝায়। যে ফাউন্ড ইন দ্য, যেহেতু এখনকার সময়ে আর্সেনিক যুক্ত যে পানি খুব কম পাওয়া যায় তাই না, অ্যাভেলেবেল আর পাওয়া যায় না আগের মতো তাই না, তাহলে কি বলা যায় এটাকে হার্ডলি ফাউন্ড, খুব বেশি একটা কি পাওয়া যায় না, হার্ডলি ফাউন্ড খুব বেশি একটা পাওয়া যায় না ইন দ্য নর্থ বেঙ্গল। অথবা কি ঘন ঘন পাওয়া যায়, তাহলে কি বলবা ফ্রিকুয়েন্টলি, তাহলে হবে ফ্রিকুয়েন্টলি, FREQUENTLY, frequently found, this problem is frequently found, এই সমস্যা ঘন ঘন পাওয়া যায় ইন দ্য নর্থ বেঙ্গলে। তারপর আসো হোয়াট এভার দ্য পেপার ইজ, পেপারটা যাই হোক মানে তুমি পৃথিবীতে যেই পেপারই হোক, নিউজ পেপার, হোয়াইট পেপার, ময়লা পেপার, ভালো পেপার, যাই হোক কিনা, মোটা পেপার, চিকন পেপার তাই না, ইট হেল্পস আ ম্যান, ইট দ্বারা বলছে পেপার, পেপার সহযোগিতা করে একজন মানুষকে। তার মানে এখানে তুমি কি লিখতে পারবা, যেহেতু এটা সবসময়ের কাজ বোঝাচ্ছে, এই ধরনের কাজ বোঝালে কি সাধারণত অলওয়েজ, নেভার, অফেন লেখা যায়। তার মানে কি এটা সর্বদা মানুষকে সহযোগিতা করে, কি পেপার না, তাহলে কি বলছে এখানে ইট অলওয়েজ হেল্পস এ ম্যান। ওকে, এটা সবসময় মানুষকে কি করে, সাহায্য করে। এইভাবে করে আমাদের সাধারণত অ্যাডভার্ব গুলো তোমাকে বসাইতে হবে। তার মানে তোমাকে অ্যাডভার্ব সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, আর একটু বেশি বেশি করে মডেল প্র্যাকটিস করবা। মডেল যেগুলো আছে এটা তো 25 সাল, আমি দেখছি যে 19, 17 এবং 23, 24 যে মডেলগুলো আছে বেশিরভাগগুলো তো তোমরা অলওয়েজ, নেভার, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, অ্যাকচুয়ালি, সবচেয়ে কমন হচ্ছে অলওয়েজ, নেভার বা সামটাইমস, এইগুলো বসালি হয়ে যায়। তারপর আমরা বলবো যে তোমরা গল্প ওয়ার্ড মিনিং সহ লাইন বাই লাইন অনুবাদ ধীরে ধীরে পড়বা। আমরা চেষ্টা করবো এই মডিফায়ার ক্লাস শেষে আমরা কিছু মডেল কিছু সমাধান করতে, মডেল, যাতে তোমরা মডেলগুলো খুব সহজে ধরতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিব। যারা অবশ্যই বলবো আমাদের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে, না বুঝলে কমেন্ট করে জানাবে কোথায় সমস্যা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই সমস্যাটা সমাধান করতে। প্রয়োজনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমরা যদি কোনো রুলস না বোঝো তাৎক্ষণিকভাবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা চেষ্টা করবো হোয়াটসঅ্যাপের সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এখানে কথা বলে বিদায় নিব। যার আগে বলবো তারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কি বলবো, এখানেই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।